নমস্কার। বাঙালিকে মেরে ধরে তাড়ানো হচ্ছে গোটা গোবলয় এবং বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। তো সেই জন্যেই গদি মিডিয়ার চারদিকে এবং হিন্দু বীরদেরও বাংলায় আর মুখ দেখানোর কোনো জায়গা নেই। সেই জন্যেই তারা শুরু করেছেন একটা নতুন কৌশল। তা মুখ দেখানোর জায়গা নেই কেন? কারণ তাড়ানো যখন শুরু হয় তারা টু শব্দটি করেননি, অন্যান্য নানা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তারপর যখন সত্যি কথা বলতে কি বাঙালি জেগে উঠছে, তখন তারা বাধ্য হয়ে দেখাতে শুরু করে এবং তার সঙ্গেও ইতি গজটজ নানা জিনিস জুড়ে। গতকাল স্বয়ং প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি নাকি বাংলাকে স্বর্গের আগের স্টেশনে পরিণত করে দেবেন, কিন্তু তার রাজ্য এবং তিনি যেখানে আছেন সেই দিল্লি, সেখান থেকে যে বাঙালিকে মেরে ধরে তাড়ানো হচ্ছে সে নিয়ে তিনি টু শব্দটি করতে পারেননি, কারণ করার কোনো জায়গা নেই, মুখ দেখানোর জায়গা নেই। তো মুখ দেখানোর জায়গা নেই, কোণঠাসা হয়ে পড়ার ঠিক আগের ধাপ। অতএব গদি মিডিয়া এবং এই হিন্দু বীররা শুরু করেছেন সেটা যেটা তারা ভালো পারেন, অর্থাৎ এক কথায় যাকে বলে গুলবাজি। তো এতে নেতৃত্ব দিচ্ছেন খুব প্রত্যাশিতভাবেই অগ্রণী সৈনিক কর্নেল সুমন দে এবিপি আনন্দ চ্যানেলে। তো কীরকম গুলবাজি এইটা একটু মন দিয়ে শুনবেন এবং একটু লম্বা হলেও মন দিয়ে শুনবেন, কারণ এই গুলবাজিটাই কিন্তু ওদের শেষ অস্ত্র। ওটাকে ওরা ব্যবহার করছে, সেটা যে কতটা বড় মিথ্যে কি গুল সেটা একটু জানার দরকার আছে তথ্য দিয়ে। তো পরশু দেখলাম সুমন দে অগ্রণী সৈনিক গদি মিডিয়ার হাত পা নেড়ে গলায় আবেগ এনে টিভিতে বলছিলেন, হুবহু এটা নয় কিন্তু মোটামুটি এই কথাই, 2004 সালে রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা 2001 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত 1,20,00,000, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই অর্ধেকের বেশি 57 লক্ষ। তো এইটা কি বলেছিলেন একবার হুবহু দেখিয়ে নিই। দেখুন, বাংলায় কথা বলার অপরাধে রাজ্যে রাজ্যে যেটা চলছে তাতে প্রত্যাশিতভাবে এই বাংলার সবকটা রাজনৈতিক দলের রাস্তায় নামা উচিত, এবং অন্তত যারা এই বাংলার মানুষের ভোট চায় নির্বাচনের সময়। আমি বলছি, কিন্তু এর পাশাপাশি সেই রাজনৈতিক দলগুলো অনুপ্রবেশ নিয়ে কথা বলবে না কেন? আজকে ধরুন যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে এই বাংলার বাইরে বাংলায় কথা বলার অপরাধে যা চলছে, বাঙালি নিগ্রহ, তার বিরুদ্ধে বিরাট মিছিল হয়েছে। কিন্তু আমার বক্তব্য, যে সরকারটা 61 জন সাংসদ নিয়ে বামেদের সমর্থনে চলছিল, ইউপিএ 1, 2004 সালে তথ্য পরিসংখ্যান কি বলছে? 2004 সালে রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল তিনি বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা 2001-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, ভালো করে লক্ষ্য করুন, 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 2001-এর 31শে ডিসেম্বর পর্যন্ত 1,20,53,000, যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে অর্ধেকেরও বেশি 57 লক্ষ। আমি বলছি এই ফিগার 2001 সালে। আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আমার প্রশ্ন থাকবে, 2001 সালে যদি এই ফিগার হয় তাহলে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই ভাবুক যে সেই ফিগার আজকে 2025-এ, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি এবং চূড়ান্ত অরাজকতার পর এই রাজ্যে কি এসে দাঁড়িয়েছে। সুমন, কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশ আমাদের মতো দেশে এবং আমাদের রাজ্যে একটা বড় ইস্যু। এটা দেখালাম একটা কারণে যে ওনার যে ভাবভঙ্গি সেটা ভিডিও না হলে পরিষ্কার করে বোঝানো যাবে না। নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই 1,20,00,000, 57 লক্ষ এসব বলার সঙ্গে সঙ্গে তারপর প্রচণ্ড নাটক করে যোগ করলেন 2001 সালেই যদি এই সংখ্যা হয় তাহলে ভাবুন এখন সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকেছে। তা শুনলে খুবই আশ্চর্য লাগে, কোটি কোটি লোক সেই 2001 সালেই ঢুকে পড়েছিল ভারতবর্ষে এবং বাংলা, আসাম ইত্যাদি জায়গায়। তারপর সে বহু বছর কেটে গেছে, 20 বছরের বেশি, এখন সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা কি তাহলে সম্পূর্ণ বাংলাদেশি আকীর্ণ একটা জায়গায় বসবাস করছি? তো সুখের কথা যে আমরা জানি যে কর্নেল সুমন দে একজন প্রবাদ প্রতিম সাংবাদিক, এবং তিনি যা বলেন মোটামুটি ভরসা করা যায়, সেটা আগা পাঁচতলা ভুল। অনেকদিন আগে গোলদার বলে একজন আবহাওয়া বিশেষজ্ঞ ছিলেন, তো তার সময় ঠিকঠাক যন্ত্রপাতি ছিল না, অনেক সমস্যা ছিল, আমরা ঠাট্টা করে বলতাম উনি যা বলেন তার প্রত্যেকটি কথাই ভুল। আজকে যদি বলেন বৃষ্টি হবে তাহলে নির্দ্বিধায় ছাতা ছাড়া বেরোনো যায়।
তো গোলদারের জমানা গেছে এবং অনেক উন্নত মানের যন্ত্রপাতি এবং সাংবাদিকতার অনেক বড় বড় দাবি নিয়ে এখন এসে গেছেন সুমন দে। তিনি যা বলেন, তিনি আধুনিক কালের গোলদার, যা বলেন সেটা মোটামুটিভাবে ভুল। এর অজস্র উদাহরণ আছে। সাম্প্রতিককালে পাকিস্তান আক্রমণের সময় তো লাহোর করাচি সব ধ্বংস করে দিয়েছিলেন সেই একই ভঙ্গিতে। এছাড়াও যা করেন যে এক্সিট পোল বলে কিছু জিনিস দেখিয়ে চলেছেন দশকের পর দশক ধরে, এবং নির্দ্বিধায় অব্যর্থভাবে প্রত্যেকটা ভুল হয়। তো যাই হোক, এক্ষেত্রে অনুপ্রবেশের কথা হচ্ছিল, তথাকথিত অনুপ্রবেশ। তো এখানে যেটা উনি হয় জানেন না কিংবা জেনে শুনে নির্দ্বিধায় চেপে গেছেন, সেটা হলো ওই 1,20,00,000 সংখ্যাটা জয়সওয়াল দেবার পরেই নিজেই প্রত্যাহার করে নেন। তো তিনি বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন যে রিপোর্টগুলো যার ভিত্তিতে তিনি ওই সংখ্যাটা উপনীত হয়েছেন সেগুলো বিশ্বাসযোগ্য নয়, এবং রিপোর্টগুলো অনেকটাই হচ্ছে শোনা কথা। তো শোনা কথার ইদানিং এখন মর্যাদা বেড়েছে। আগে শোনা কথাকে লোকে তথ্য বলতো না, ইদানিং মর্যাদা বেড়েছে, যাকে আমরা সূত্রের খবর বা এক কথায় গোমূত্র বলে থাকি। তো আরজি কর থেকে ভারত পাক সংঘর্ষ পর্যন্ত এই গোমূত্রের তুমুল ব্যবহার হয়েছে, সেগুলো সের মধ্যে আর যাব না। কিন্তু প্রত্যাহার করার সংখ্যা নিয়ে টিভির পর্দায় স্বয়ং সঞ্চালকের গুলবাজি, এইটা বেশ ইউনিক এবং চমৎকার। অবশ্য ইদানিং আস্ত নির্বাচন কমিশনই গুল দিচ্ছে, তো গদি মিডিয়ার সঞ্চালক গুল দেবেন না কেন? তা এই গুলবাজিটা যে একটা ভুল সংখ্যা, জয়সওয়াল যেটা নিজেই বলেছিলেন যে এটা একটা ভুল সংখ্যা, সেটা নিয়ে গুলবাজির কোনো শেষ নেই। মানে ধরুন আপনার পাশের বাড়িতে কটি লোক থাকে, আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বললেন যে 33টা, তারপর বললেন না 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 ওটা কিন্তু ভুল বলেছি, সুমনদের বাড়িতে ভেবেছিলাম, আসলে যদি পাশের বাড়ি বলেন ওখানে 33টা লোক থাকে না। তো এটা ভুল, সেটা যিনি বলেছিলেন তিনিও স্বীকার করেছেন। কিন্তু এই সুযোগ গদি বাহিনী ছাড়বে কেন? জয়সওয়াল ছিলেন ইউপিএর মন্ত্রী, পুরনো কংগ্রেস সরকার, তখন বাম সমর্থিত কংগ্রেস সরকার। তারপর গদি বাহিনী ক্ষমতায় এলো, সেই ইতিহাস আপনারা জানেন। ক্ষমতায় এসেই এই বাতিল এবং ভুল সংখ্যাটাকে ব্যবহার করে চূড়ান্ত গুলবাজি শুরু করেছিল। ফলে গুলবাজিটা নতুন না, গুলবাজিটা ছিল ঠিক এই সুমনের মতোই, লাফিয়ে লাফিয়ে তারা বাড়াতে থাকে এই অনুপ্রবেশকারী সংখ্যা ওই ভুল সংখ্যাটার উপর দাঁড়িয়ে। 2016 সালে এনডিএর কিরণ রিজিজু বলেন যে অনেক দিন তো হয়ে গেল, এখন আর 1,20,00,000 কেন, বলে সংখ্যাটাকে তিনি বাড়িয়ে দেন 2 কোটিতে। তো তখন অনুপ্রবেশকারীর সংখ্যা হয়ে যায় 2 কোটি। কোত্থেকে সংখ্যাটা এলো সে হিসেব কেউ জানেন না, উনিও নিশ্চয়ই জানেন না, দেননি। তো সেই যে সংখ্যা 2 কোটি, ওটাকেই পরবর্তীকালে অজুহাত হিসেবে ব্যবহার করা হয় আসামের এনআরসির ক্ষেত্রে। এবং আপনারা জানেন 12-14 লক্ষ বাঙালি ওখানে বেনাগরিক হয়ে গেছেন। এবং তারপরে আমাদের সুমন দে খুব ইনোসেন্ট, খুব একটা কিচ্ছু জানি না মুখ করে, ভাজা মাছটি উল্টে খেতে পারিনি এরকম মুখ করে বললেন, সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারেন 10 বছর পরে? তো আমরা এর উত্তর দিয়ে দিতে পারি, সংখ্যাটা খুব সম্ভবত পৌঁছে গেছে 9 কোটিতে। তার কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গের বাঙালি মাত্রই তো বাংলাদেশি, আর পশ্চিমবঙ্গে 9 কোটি লোক থাকে, সবাইকেই তাড়াতে হবে। তো কোনো তথ্য ছাড়া একটা ভুল সংখ্যার উপর দাঁড়িয়ে রিজিজু আর সুমন এই যে একই গুলবাজিটা করে যাচ্ছেন, যেটা একই লক্ষ্যে ধাবিত হচ্ছে যে অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে বাংলা, অতএব তাড়াতে হবে। এর কারণটা খুব সোজা, কারণ গদি মিডিয়া আর গদি বাহিনী আসলে আলাদা কিছু নয়, এরা এক ও অভিন্ন, এবং তাদের এজেন্ডা আলাদা কিছু না। তাই এই যে চূড়ান্ত গুলবাজিটা করলেন, এটা ওই টিভির লাইভ অনুষ্ঠানেই ধরে দেওয়া উচিত ছিল। কারণ এই যে চূড়ান্ত মিথ্যাচার, এটা নতুন কিছু নয়, অনুপ্রবেশ নিয়ে অনেকদিন ধরেই চলছেন। যে আমি শোনা মাত্রই টের পেয়েছিলাম, এবং অন্তত যারা রাজনীতিটা করেন অনুপ্রবেশ নিয়ে, বিজেপির কারবারের যারা খোঁজ খবর রাখেন সবারই জানা কথা। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি যে সুমনের পরেই দেখলাম বলতে উঠলেন সিপিএমের পার্থপ্রতিম বিশ্বাস, ভুল ধরবেন কি, এক কথায় মেনেই নিলেন যে অনুপ্রবেশ একটা বড় সমস্যা, এবং কার্যত গদি বাহিনীর যে ন্যারেটিভ, অর্থাৎ অনুপ্রবেশকারী এবং শরণার্থী, সেটা ব্যবহার করে বসলেন।
আমরা আগের দিনই বলেছি যে বাংলাকে ভাগ করা হয় কারো কথা না নিয়ে, কারো গণভোট না নিয়ে, কোনো কথা না শুনে, শরৎ বোসের কথা না শুনে বাংলাকে ভাগ করে দেওয়া হয়। তারপর কেউ দায়িত্ব নেননি। বস্তুত শ্যামাপ্রসাদ চলে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে, আর কেন্দ্রীয় সরকার বলেছিল নিজের মতো বুঝে নাও। তো এখানে যারা এসেছে তখন এবং তারপরে তারা নিজের মতো বুঝে নিয়েছে। এখন সরকার যদি এসে বলে যে কেন ভাই নিজের মতো বুঝে নিলে, তুমি অনুপ্রবেশকারী, কথাটাই অশ্লীল এবং এই অনুপ্রবেশ কথাটাই অবৈধ। এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি একজন বামপন্থী প্রতিনিধি, যিনি বিধায়ক নির্বাচনে বোধহয় প্রার্থীও ছিলেন, তিনি ওই ন্যারেটিভটাকে ব্যবহার করে বসলেন। তো অশোক মিত্র, গুরুদাস দাশগুপ্ত, সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন একসময় বড় বাগ্মী বামফ্রন্টের পক্ষে। তাদের এই উত্তরসূরিদের দেখলে সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে। এই হিন্দুত্ববাদকে, এই আগ্রাসী হিন্দুত্ববাদকে, তথাকথিত হিন্দুত্ববাদকে মোকাবিলা করার কোনো অস্ত্রশস্ত্র এদের নেই, ইচ্ছে আছে কিনা বলতে পারবো না। তো এইটা হলো একটা বিষয়, একটা ধরনের গুলবাজি যেটা গদি মিডিয়া করছে, একটু সূক্ষ্মভাবে একটা অর্ধসত্যকে সত্যি বলে চালিয়ে দিচ্ছে। অন্য শাখাও আছে গদি বাহিনীর, ফুট সোলজার যিনি আছেন অর্থাৎ বিরোধী দলনেতা, তিনি আরও অনেক বড় প্রতিভা দেখিয়েছেন। তো তার বুদ্ধিটা এর থেকে একটু কম বলে, এবং খুব সম্ভবত ইনি গুগল সার্চ কাকে বলে জানেন না বলে আমি শুভেন্দুর কথাই বলছি, তার মিথ্যেটা আরও অনেক মোটা দাগের। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ এবং বিহার নাকি রোহিঙ্গাতে ছেয়ে গেছে। কত? একটা বক্তৃতায় বললেন যে বিহারে 30 লাখ তো যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গে তো 90 লাখ রোহিঙ্গা আছেই, সবাইকে ধরে ধরে বার করতে হবে। তো পরের সংখ্যাটা আবার শুনলাম যে 17 লক্ষে পৌঁছেছে। তো এইটা যে সম্পূর্ণ গুল, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কেন না, ওই 30 লাখ এবং 90 লাখ যদি ধরি, দুটোকে যোগ করলে আপনি পাবেন 1,20,00,000। এবারে 1,20,00,000 রোহিঙ্গা যদি আসে ভারতবর্ষে, তাহলে রোহিঙ্গাদের সংখ্যা সারা পৃথিবীতে নিশ্চয়ই তার থেকে অনেকটা বেশিই হবে। তো প্রশ্ন হলো যে এই মহাবিশ্বে, পৃথিবী এবং মহাবিশ্বে রোহিঙ্গাদের সর্বমোট সংখ্যা কত? আমার কথায় বিশ্বাস করতে হবে না, গুগল করে টোরে একটু নিজেই দেখুন। সারা পৃথিবীতে বাড়িয়ে ধরে টোরেও সর্বমোট হচ্ছে 20 লাখ। এদের সবাই ভারতবর্ষে ঢুকে পড়েছে ধরে নিলেও বাকি থাকে 1 কোটি, 1,20,00,000 মধ্যে। আর যদি 17 লক্ষ সংখ্যাটা ধরা হয়, কোনটা জানি না, 17 লক্ষ সংখ্যাটা ধরা হলে তো মানে নিতে হয় যে বাংলাদেশে আর কেউ নেই। সমস্ত রোহিঙ্গা জনসংখ্যা বাংলাদেশ ছেড়ে এখন ভারতবর্ষে ঢুকে পড়েছে। বার্মাতে তো কেউ নেই, বাংলাদেশেও কেউ নেই, শুভেন্দুর কল্যাণে সবাই ভারতবর্ষে। আর 1,20,00,000 সে তো একটা অ্যাবসার্ড সংখ্যা। তো 20 লক্ষ হলে এবং 1,20,00,000 ঢুকে পড়লে যে বাকি পড়ে থাকে যে সংখ্যাটা গোঁজামিল, সেটা হচ্ছে 1 কোটি। তো প্রশ্ন হচ্ছে, গুগল এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন সংখ্যা দেখে। তো গুল নিয়ে তো কোনো সন্দেহ নেই, শুভেন্দুর গুল নিয়েও নেই, সুমনের গুল নিয়েও নেই। তো প্রশ্ন একটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে অনুষ্ঠানটা করছি, যে এই যে 1 কোটি এক্সট্রা হয়ে গেল, আমাদের প্রিয় মোদিজি বলেছিলেন যে a+b² নাকি একটা এক্সট্রা 2ab থাকে। তো এই যে এক্সট্রা 2ab যেটার পরিমাণ হলো 1 কোটি, সেটা আসবে কোত্থেকে আসছে? তো এর উত্তরটা কিন্তু আমরা মোটামুটিভাবে যৌক্তিকভাবে সবাই জানি। উত্তরটা সোজা। উড়িষ্যায় গত পরশুই, যেদিন সুমন এই অনুষ্ঠানটা করছিলেন, সেদিনই 10 জন তথাকথিত রোহিঙ্গাকে ধরা হয়েছে। তার একটা নথি ফাঁস হয়েছে। তো 10 জনের নামও ফাঁস হয়ে গেছে। তাদের কি নাম, নামগুলো আমি পরপর পড়ে দিচ্ছি। শ্রীমতী কালিদাসী বিশ্বাস, শ্রীমতী সুরা বালা, শ্রী অশোক রায়, শ্রীমতী সুহাসী বিশ্বাস, শ্রীমতী মায়ারানী দাস, শ্রীমতী আলো রায়, শ্রীমতী গীতা হালদার, শ্রী উৎপল হালদার, শ্রীমতী পাঁচি ঢালি, শ্রীমতী লেবু সরকার। তো এই যে নামগুলো পড়লাম, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরা কি ভয়ঙ্কর রোহিঙ্গা। এবং এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাড়ানোর জন্য ওই 1 কোটি বা 17 লক্ষ বা 1,20,00,000 যাই বলুন, এই অতিরিক্ত রোহিঙ্গারা কোত্থেকে আসবে? আবার বাঙালি হিন্দুদের মধ্যে থেকে আসবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মতুয়া কার্ড যাদের দেওয়া হয়েছিল তাদেরকেও ধরে নেওয়া হচ্ছে, সবাই রোহিঙ্গা এখন। তো এই রোহিঙ্গা আসবে হিন্দু বাঙালিদের মধ্যে থেকে, মুসলমানদের তাড়ানো হবেই। কিন্তু অত মুসলমান যেহেতু পাওয়া যাবে না, কাজে হিন্দুদের মধ্যেও তো আসবে, যাকে পাবে তাকেই তাড়াবে। তো এইটা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে হাওয়া তোলার পরিকল্পনা। তো এই পুরো যে পরিকল্পনাটা, সেটা হলো যে তাড়িয়ে দেওয়া, এটা তার প্রথম ধাপ। তো এতে নিঃসন্দেহে যেভাবে আছেন শুভেন্দু,
একইভাবে আছেন কর্নেল সুমন দে, এখন মানে কেউ কেউ হচ্ছেন 2 কান কাটা, কেউ কেউ হচ্ছেন 1 কান কাটা, কিন্তু সমর্থনের প্রশ্নে তফাৎ বিশেষ নেই। এবং এই যে তাড়ানো হবে বলছি, এরও কিন্তু কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হলো এই ভোটারদের চিহ্নিত করে, আমরা জানি আসামে এগুলো হয়েছে, বিহারে করার চেষ্টা হচ্ছে। প্রথম ধাপই হলো ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া, আসামে যেটাকে বলা হতো ডি ভোটার। তো অনেকেই ভাবছেন যে বাঙালি এখন জেগেছে, আমি যেমন বলছি এতে অনেক সমর্থন পাচ্ছি, নানা দিকে নানা লোক নানা কথা বলছেন। অনেকেই ভাবছেন যে বাঙালি এবার জেগেছে, হিন্দু বীররা তথাকথিত হিন্দুত্ববাদীরা এবার কিন্তু হারবেই। কথা হলো যে নাও কিন্তু হারতে পারে। ওদের কৌশলটা খুব সহজ, প্রথমেই ভোটার তালিকা থেকে কোটিখানেক লোককে বাদ দিয়ে দাও। তো বেছে বেছে যদি বাদ দিয়ে দিতে পারে, যেটা হলো ওই তাড়ানোর প্রথম ধাপ, তাহলে কিন্তু ওদের জিতে যাবার একটা আশঙ্কা থাকেই। সেই জন্যে কিন্তু ওরা ঝাঁপাবে, আর একবার যদি জিতে যায় তখন কিন্তু ওরা বাকিটা করবে, অর্থাৎ কিনা আসল তাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে 2টো ধাপের পরিকল্পনা। এবং সেই কারণে এই গদি বাহিনী এবং গদি মিডিয়াকে চিহ্নিত করে মুখোশ খুলে দেওয়াটা জরুরি। তো সেই জন্যে এই ভিডিওটা আমি আগেই বলেছিলাম, যারা দেখছেন এটা মন দিয়ে একটু শুনুন এবং অন্যদের একটু জানান, কারণ বিপদ কিন্তু এখন মাথার উপর নাচছে। একটা কড়া জবাব যদি না দেওয়া যায়, যদি এই গদি বাহিনী এবং গদি মিডিয়া এদেরকে বাংলা থেকে উপহাসের পাত্র, বিতাড়িত যদি নাও হয়, বিতাড়িত কেনই বা করা হবে, এদেরকে কোণঠাসা এবং উপহাসের পাত্রে যদি পরিণত না করে ফেলা যায়, এখনও যদি ওই মিথ্যে অনুপ্রবেশের কথা নিয়ে কিছু সংখ্যক মানুষকে এরা প্রভাবিত করে ফেলতে পারে, তাহলে কিন্তু ভোটার তালিকার সংশোধন করে বহু লোককে বাদ দিয়ে বাকিটা ওরা নামিয়ে আনতে পারে পশ্চিমবঙ্গের বুকে। তো এইটা একটা বাস্তব বিপদ। এক্ষুনি আমরা সবাই উত্তেজিত হয়ে আছি, সবাই, গোটা বাঙালি সম্প্রদায়, গোটা বাঙালি জাতি আলোড়িত হয়ে আছে বলে ভাবার কিছু নেই, ওরা চক্রান্ত থামিয়ে দিয়েছে। এই যে গদি মিডিয়া এবং গদি বাহিনীর যে এজেন্টরা কাজ করছে, এরা অনুপ্রবেশ নামক ইস্যুটাকে তুলে, একটা মিথ্যে ইস্যুকে তুলে কিন্তু কিছু পরিমাণে জনসমর্থন আদায় করার চেষ্টা করছে। এদেরকে কোণঠাসা এবং উপহাসের পাত্র না করে দিতে পারলে বিপদটা কিন্তু কাটবে না। তো এই জন্যে আলাদা করে এটা ভালো করে শুনতে বললাম। এবং আমার যে বামপন্থী বন্ধুরা এটা শুনছেন তাদেরও বলি যে যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদেরও তাড়িয়ে দেওয়া হবে, এবং এদেরকে যদি উপহাসের পাত্র না করে দেওয়া হয় তাহলে কিন্তু বিরোধী, তৃণমূল বিরোধী যে ভোটগুলো আছে সেগুলো কখনো কোনো দিন বামপন্থীদের দিকে যাবে না, গেরুয়া বাহিনীদের দিকেই যাবে। ফলে এইগুলো নিয়ে অতি অবশ্যই সোচ্চার হন, দলমত নির্বিশেষে। আমাদের ভিডিও শেয়ার করুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব পরিচিতদের করতে বলুন, এবং এই গুলবাজি, চূড়ান্ত মিথ্যাচার, অসত্য ভাষণ, অর্ধসত্য প্রচার করা, এর বিরুদ্ধে অতি অবশ্যই গলার আওয়াজ তুলুন। ইন্টারনেটে তুলুন, পাড়ার মোড়ে তুলুন, বন্ধু বান্ধবদের সঙ্গে তুলুন, আত্মীয় স্বজনদের মধ্যে তুলুন, হোয়াটসঅ্যাপে তুলুন, যেখানে খুশি তুলুন, কিন্তু আওয়াজটা তুলুন। নইলে কিন্তু গদি মিডিয়া, আমরা জানি যে সমস্ত বাঙালিকে ওরা প্রভাবিত করতে পারবে না, কিন্তু একটা সংখ্যক বাঙালিকে যদি প্রভাবিত করতে পারে তাহলে কিন্তু মুশকিল। ফলে গদি মিডিয়াকে উপহাসের পাত্রে পরিণত করার কাজটা কিন্তু একটা সামাজিক এবং রাজনৈতিক কর্তব্য এই সময়, যেটা আমরা করে চলেছি, করব, ভবিষ্যতেও করব। আশা করব আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে পাবো। এবং পরের ভিডিওতেও আমরা একটা অন্য বিষয় নিয়ে আসবো, সেটাও গুরুত্বপূর্ণ। অতএব চ্যানেলটা দেখতে থাকুন, রোজ যদি ভিডিও নাও করি নিয়মিতভাবেই করব, দেখতে থাকুন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।